আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুভাষিতা। আমি একজন সাইকোলজিস্ট। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি আসলে কি এবং মাদকাসক্তি হলে কি হয়? আর আমাদের পরিবারে কেউ যদি মাদকাসক্তি হয় তাহলে লক্ষণগুলি বা কি হবে? মাদকাসক্তি আসলে কি? যখন কোনো দ্রব্যের প্রতি কোনো ব্যক্তির আসক্তি তৈরি হয় এবং সেই দ্রব্য প্রত্যাহার্জন করলে একটি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তখন আমরা বুঝবো যে কোনো ব্যক্তি মাদক দ্রব্যের প্রতি তার নির্ভরশীলতা তৈরি হয়ে গিয়েছে। মাদক দ্রব্যর প্রতি নির্ভরশীলতা একটি দীর্ঘমেয়াদী মানসিক রোগ এবং এটি রিল্যাপসিং। রিল্যাপসিং মানে এটি বারবার আসবে, হতে থাকবে। এটি ব্রেইনেও রিল্যাপস হতে পারে এবং সেই রিল্যাপসের ফলাফল তার শরীরের মাধ্যমে বের হয়ে আসবে। তাহলে এই মাদকাসক্ত ব্যক্তি, এই যে মাদকাসক্ত হলো আমার পরিবারের কেউ বা আমাদের আশেপাশের কেউ, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? লক্ষণগুলো বা কি হবে? লক্ষণগুলো বলতে তার খিটখিটে মেজাজ হবে, তার দৈনন্দিন যে কাজের যে নিয়ম, নীতি বা যে রুটিন লাইফ তার সেগুলো পরিবর্তিত হবে। সে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি রেগে, রেগে কথা বলবে। তার যে আ ইন্টারেকশন পারিবারিক যে সম্পর্কগুলো ছিল, সম্পর্কগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। সম্পর্কগুলো সে আর আগের মতো মেইনটেইন করতে পারবে না। প্রত্যেকেরই পরিবারে কিছু না কিছু দায়িত্ব থাকে, কিছু টাস্ক থাকে। আমরা প্রত্যেককে কিছু টাস্ক অ্যাসাইন করে থাকি পরিবারের সদস্যদের। দেখা যায় সে অ্যাসাইন টাস্কগুলো সে করতে পারছে না। সে ফেইল করছে। সে যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তার স্টুডেন্ট লাইফে তার পড়াশোনা এবং ডেইলি বেসিসে তার স্কুলে বা ইউনিভার্সিটিতে যাওয়া আসা সেগুলো হবে না। এবং এটা দেখা যাবে যে সে আগে যে বন্ধুদের সাথে মিশতো, এখন সেই বন্ধুদের সাথে সে মিশছে না। তার পিয়ার্স গ্রুপ চেঞ্জ হয়ে গেছে। হয়তো এমন কারো সাথে সে মিশছে যার সাথে তার অন্যান্য কাজের কোনো দেখা যাচ্ছে কোনো ইন্টারেকশন নেই। শুধু আসলে সে ড্রাগসের পারপাসে তার কিছু গ্রুপ হয়ে গেছে, কিছু ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। এইভাবে আমরা বুঝবো যে আমার পরিবারের সদস্যটি আসলে ড্রাগে আক্রান্ত হচ্ছে কিনা। তারপরে তার হচ্ছে সে সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠবে, রাতে অনেক দেরি করে ঘুমাবে এবং সে চাবে যে সবার থেকে একটু বিচ্ছিন্ন থাকতে, একা, একা থাকতে, নিজের মধ্যে থাকতে। কারণ হচ্ছে গিয়ে ড্রাগসটা গ্রহণ করার পরে তার যে শারীরিক যে ইউফোরিয়া বা আনন্দ সে সময়টা সে চাবে যে সে নিজের মতন করে সেই জিনিসটাকে উপভোগ করতে। সেক্ষেত্রে সে একা, একা থাকতে চেষ্টা করবে। তাহলে এই তো আমি লক্ষণ বুঝলাম, কিছু লক্ষণ আমরা জানলাম। তাহলে এটার কারণটা কি হতে পারে? কারণগুলো হতে পারে জিনগত। যদি পরিবারের দের যে দাদা, পরদাদা বা আমার ভাই-বোন এরকম কারো যদি ড্রাগের ইতিহাস থেকে থাকে তাহলে আমরা বলতে পারি যে ওই পরিবারে কারো না কারো মধ্যে সেটা হয়তোবা পরবর্তীতে ড্রাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে, ড্রাগে আসক্ত হয়ে যাওয়ার। তারপরে হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব বলতে পারি যে বিভিন্ন মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের হয়। যেমন কিছু, কিছু ব্যক্তিত্বের ধরনই এমন, প্যাটার্নটা এমন যে তারা খুব কিউরিয়াস। হয়তোবা সে চায় যে কি খাচ্ছে, ফ্রেন্ডরা হয়তোবা খাচ্ছে বা সে কোন ড্রাগস সম্বন্ধে ধারণা পেয়েছে, সেটা সে নিতে চেষ্টা করবে। এটা খেলে কি হয়, কেমন লাগে, তার এই অনুভূতিগুলো কি হতে পারে, সেগুলো সে জানতে চেষ্টা করবে। অনেকে খুব ইমোশনালি ব্যালেন্সটা থাকে না। এই ধরনের ব্যক্তিত্বের মানুষেরা দেখা যায় যে আম যেকোনো রাগ হচ্ছে সে চেষ্টা করবে যে আমার খুব মনটা খারাপ বা আমি খুব রেগে গেছি। এইসব ক্ষেত্রে সে চেষ্টা করবে কোনো সাবস্ট্যান্স এর উপর তার ওই নির্ভরশীলতাটা দিয়ে তার এটাকে ব্যালেন্স করা। সে ভাববে যে এরকম করলে হয়তোবা আমার কাছে একটু ভালো বোধ হতে পারে। হুম? তো আরো বিষয় থাকে যে পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন যদি খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে তাহলে দেখা যায় যে পরিবার সদস্যদের এই দ্রব্যের বা মাদকে আক্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আরেকটা বিষয় হচ্ছে সামাজিক অবস্থান। আমি কোথায় আছি, কোন পরিবেশে আছি, সেখানে যদি মাদকের খুব সহজলভ্যতা থাকে বা এমন হতে পারে যে ছোট্ট শিশু সে দেখতে পাচ্ছে তার সামনেই হচ্ছে গিয়ে এই মাদক নিয়ে কেউ নিচ্ছে, কেউ দিচ্ছে, কেনাকাটা হচ্ছে বা তার পরিবার তার বাবা-মা হয়তো মাদকের সাথে জড়িত আছে। কেউ গ্রহণ করছে অথবা কেউ বিক্রি করছে। তাহলেও এইসব ক্ষেত্রেও এই ঝুঁকিগুলো থেকে থাকবে বা এটা একটা কারণ হতে পারে অন্যতম। আর আমাদের যে ভৌগোলিক অবস্থান যে বিভিন্ন দেশের সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে মাদকের সহজলভ্যতার কারণে মাদকের ঝুঁকিটা থেকে থাকবে।
এখন এই পর্যায়ে আমি আসি চিকিৎসাতে। এখন যদি কেউ আক্রান্ত হয়েই গেল, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমার পরিবারের সদস্যকে আমি কোথায় নিয়ে যাবো? ১ম এই আমি যাবো একজন সমাজকর্মী বা যে কিনা একটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে এমন কোনো ব্যক্তি বা মানসিক রোগ বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট এবং মেন্টাল হেলথ কাউন্সিলর বা মেন্টাল হেলথ এক্সপার্ট এমন যে আমার আশেপাশে আছে, যে সবচেয়ে নিকটস্থ আমার, তার কাছে আমি আগে যাই। গিয়ে আমি বলি আমার অবস্থাটা এই। আমি সেটা বর্ণনা করার পরে উনি আমাকে হয়তো আস্তে, আস্তে আমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে পরবর্তীতে যেগুলো থেকে থাকবে সেগুলো হচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে ড্রাগ অ্যাডিকশন সেন্টারগুলোতে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মাদকদ্রব্য নিরাময় করা হয়। এবং এখন তো খুব বেশি ভালো আসলে চিকিৎসা পদ্ধতি এসে গেছে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রগুলোতে, যেমন এমপ্যাথির কথা বলা যেতে পারে। এম এখানে সম্পূর্ণ ডিটক্স যে করা হয় সেটা একদমই যন্ত্রণামুক্ত ডিটক্স করা হয়, যেটা আসলে খুব কষ্টদায়ক ছিল আগে। এখন সেরকমটি নেই। আরো কিছু চিকিৎসা প্ল্যান থাকে, মোটিভেশনাল কিছু এডুকেশন থাকে, কিছু কাউন্সেলিং থাকে, সাইকো এডুকেশন থাকে। এই যে এবং ধারাবাহিকভাবে ডক্টরদের ফলো-আপ থাকে, সাইকোলজিস্টদের ফলো-আপ থাকে। এই পুরা ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে মাদক নিরাময় করার মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এরপরের আসছে আসল বিষয়, সেটা হচ্ছে আফটার কেয়ার। আফটার কেয়ারে এবং যেটা হয়ে থাকে যে এই চিকিৎসা নেওয়ার পরে যেকোনো চিকিৎসা কেন্দ্র থেকে সেই ব্যক্তির কিন্তু পরবর্তীতে দেখা যায় আবার পুনরায় মাদকে আসক্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি বা করব, পরিবারের লোকজনকে একত্রিত করি। তাদেরকে বলি যে ব্যক্তির সাথে আপনার যে সম্পর্ক সেটাকে আপনারা রিবিল্ড করুন, ভালো করুন। সে হয়তো বিভিন্ন ধরনের স্টিগমার সম্মুখীন হতে পারে। তাকে আমরা সেখানে সাহায্য করি। তাকে বলি যে আপনার কি হচ্ছে রিসোর্স আছে বা আপনার কি অ্যাসেট আছে। রিকভারি রিসোর্স গুলো এক্ষেত্রে যেমন তার যদি শিক্ষা থাকে আগের, তার হয়তো ভালো একটা একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে পারে। সেক্ষেত্রে সে কি চাকরি বা কোনো কাজে যেতে পারে কিনা? তাকে ব্যস্ত থাকতে হবে। কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকতে হবে। তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে যেতে হবে। তার ভালো লাগতো এমন, আগে সে পারত। তার প্রিভিয়াস কোনো কোয়ালিটি যদি থেকে থাকে, সেক্ষেত্রে সেগুলোকে আরো বেশি এনরিচ করে, সেগুলো নিয়ে আরো কাজ করে, নার্চারিং করে তাকে সেখানে এঙ্গেজ থাকতে হবে। একজন ব্যক্তিকে কাজে ব্যস্ত থাকতে হবে, তার শারীরিক যত্ন নিতে হবে, পরিবারের সাথে তার সম্পর্ক ঠিক থাকতে হবে। এই জায়গাগুলো যদি সে ঠিক করতে পারে সুন্দর করে গুছিয়ে, তাহলে ব্যক্তিতে পরবর্তীতে আবার রিল্যাপস এর ঝুঁকিটা আসলে অনেকখানি কমিয়ে আনা সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা বলব যে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে ফার্মাকোলজি এবং আ সাইকোথেরাপি খুব ভালো ভূমিকা রেখে থাকে। এইভাবে যদি চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে আফটার কেয়ার এর যখন সে আসবে, তখনও যদি সে মানসিক যে রোগ বিশেষজ্ঞ তার পরামর্শ নিবেন এবং মেন্টাল হেলথ কাউন্সিলের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের কাউন্সেলিং এর সুবিধা গ্রহণ করার মাধ্যমে সে এক স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তো আমার এই ছোট্ট আলোচনায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবং আপনারা চেষ্টা করবেন আশেপাশের লোকজনদেরকে সাহায্য করতে এবং যখন কেউ ঝুঁকিতে থাকবে আপনারা এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।